অনেক হয়েছে, এবার থামুন। আপনি কি ১৯৭১ সালের পরে জন্মগ্রহণ করেছেন? তাহলে তো মস্ত বড় ভুল আর মহা এক গুজবের মাঝ দিয়ে এখনো জীবন পার করে যাচ্ছেন। কি সেই ভুল আর কি সেই মহা গুজব, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি ১৯৭১ সালে গ্রহণ করেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এ বিষয়ে আমার থেকে জ্ঞান হয়তো বেশিই থাকতে পারে আপনার। ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত এই ৫৫ বছর এক মহাসত্যকে কবর দিয়ে, ভয়ানক মিথ্যাকে সত্যের প্রেসক্রিপশনে নথিভুক্ত করে রান্নাঘর থেকে সংসদ ভবন এবং প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় অঙ্গন পর্যন্ত বাঙালি জাতিকে পুশ করা হয়েছে। তা হলো চেতনা। চেতনার দোহাই দিয়ে গোটা জাতিকে মেরুদণ্ড ভেঙে বগল দাবা করে রেখে দেওয়া হয়েছে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সেই প্রশ্নের উত্তরই দিতে আমি চলে এসেছি। আজকে এই ১৯৭১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই ৫৫ বছর বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যে সত্যটা আমাদের থেকে ধামাচাপা দেওয়া হয়েছে, সেটা আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি হাজির হয়েছি। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি না দেখেন তাহলে এই ৫৫ বছরের ইতিহাস সারা জীবন আপনার অজানাই থেকে যাবে। জার্মানির প্রচারমন্ত্রী জোসেফের মতে একটি কথা আছে, মিথ্যাকে আপনি বারবার যদি মানুষের সামনে উপস্থাপন করতে থাকেন তাহলে মানুষ একসময় ওই মিথ্যাটাকেই সত্য ভেবে নিতে সক্ষম হয়ে যায়। তো সেই কথাটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লোকসভার নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কথায় তার ইঙ্গিত মিলেছে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের স্বাধীনতার নামে পরাধীন আর মুক্তির নামে শুধু জিম্মি করা হয়েছে। আপনার আবারও প্রশ্ন আসতে পারে, আমরা তো স্বাধীন জাতি, তাহলে আমরা কিভাবে জিম্মি রয়েছি? হ্যাঁ বন্ধুরা, আমি এই ৫৫ বছরে টোটাল সমীকরণ আজকে অল্প পরিসরে আপনাদের দেখাতে চলেছি। এই সমীকরণটি বুঝতে হলে আমাদের চলে যেতে হবে একটু পেছনে। ১৯৪৭ সালে ইংরেজদের কাছ থেকে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তখন আমরা পাকিস্তানের সাথেই পূর্ব পাকিস্তান হিসেবে ছিলাম। ঠিক কিছুদিন পর যেতে না যেতেই দিদি আর দাদাবাবুদের কুদৃষ্টি পড়ে পূর্ব পাকিস্তান নামক বাংলাদেশের এই ভূখণ্ডের উপরে, কারণ এখানে অনেক খনিজ সম্পদ ও অন্যান্য সম্পদ এই ভূখণ্ডে লুকিয়ে আছে। ১৯৪৭ সাল যেতে না যেতেই ভারতের দিদি আর দাদাবাবুদের চুলকানিতে পূর্ব পাকিস্তান থেকে ভাষা আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলন পশ্চিম পাকিস্তান অবশেষে মেনে নেয় বাংলাদেশ জুড়ে, কিন্তু ভারতের দিদি আর দাদাবাবুদের প্ল্যান ভেস্তে যেতে বসে। ১৯৫২ থেকে ১৯৭০, ১৮ বছর যেতে না যেতেই ৫২ ভাষা আন্দোলন নামক আরেকটি ১৯৭১-এর চেতনার বীজ দিয়ে যুদ্ধক্ষেত্র গড়ে তোলে। ঠিক তখনই এই বাংলাদেশের একজন মানুষ, প্রধানমন্ত্রী লোভী, ভারতের দিদি আর দাদাবাবুদের কথায় চেতনার বীজ রোপণ করতে থাকে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করার জন্য বিরাট এক পায়তারা শুরু হয়েছিল। ভারতের ইন্ধনে पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी से মানুষটিকে দিয়েই ভারতের স্বার্থ সেদিন হাসিল করা হয়েছিল। ১৯৭১ সালের সাধারণ মানুষকে বোঝানো হয়েছে ভারত আমাদের বন্ধু ছিল, কিন্তু আসলে ভারত আমাদের বন্ধু ছিল কিনা সেই চেতনার বীজ রোপণ করে আজ বাংলাদেশ কতখানিক উন্নতির দিকে গিয়েছে নাকি আমছালা দুটোই হারিয়েছে, কিছুটা প্রমাণ আজকে দেখাবো। চলুন চেতনাকে মেনে নিয়ে বাংলাদেশ এ পর্যন্ত কি পেয়েছে আর কি হারিয়েছে সেটা যদি একটু উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন কে আসলে বন্ধু আর কে আসলে শত্রু। ১৯৭১ সালের আগে পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে এক নীরব বিপ্লব ঘটিয়ে গেছে, যা নতুন প্রজন্মের হয়তো অবিশ্বাস্য হতে পারে, কিন্তু এটাই বাস্তব। সেটা আমি প্রমাণ দিতে থাকব। আজকে আমরা বেশি না ২টি বিষয় নিয়ে উদাহরণ দেব, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কে আসলে বন্ধু আর কে আসলে শত্রু। প্রথমে আমরা অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা করব। এই সমীকরণটার পরে আমরা শিক্ষা খাত নিয়ে আলোচনা করব। ১৯৭১ সালের আগে পাকিস্তান এক নীরব বাণিজ্যিক বিপ্লব ঘটিয়েছিল বাংলাদেশে।
সেই মহাসত্যকে কবর দেওয়া হয়েছে। জানতে দেওয়া হয়নি ৫৫ বছর ধরে এই নতুন প্রজন্মকে। তৎকালীন সময়ে পাট সোনালী আঁশ, এটা আমরা সবাই জানি। সেই পাটকে বহির্বিশ্বে পরিচিত করে দিয়েছে এই পাকিস্তান আমলে। ১৯৫০ সালে আদমজি জুট মিল স্থাপিত হয় নারায়ণগঞ্জ সদর উপজেলাতে। এখান থেকে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে আমরা সোনালী আঁশ রপ্তানি করে থাকতাম। এমনকি পৃথিবীর সর্ববৃহত্তম একটি পাটকল বলেই এক নামে সবাই চেনে। কিন্তু সেটা স্বাধীনতার পরে চেতনার নামে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আমরা কাগজ আমদানি করে থাকলেও ১৯৭১-এর আগে আমরা কিন্তু বহির্বিশ্বে কাগজ রপ্তানি করতাম। ১৯৫৩ সালের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পেপারস মিল স্থাপিত করা হয়। সেটিও করেছিল পাকিস্তান সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কাগজ রপ্তানি করতাম, সেখানে ৩০,০০০ শ্রমিক কাজ করত। সেই কর্ণফুলী পেপারস মিলকেও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে যদি ব্যাখ্যা দেওয়া হয় তাহলে একের পর এক দিতে দিতে অনেক সময় লাগবে, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। হয়তোবা আপনি বোরিংও হয়ে যাবেন, কিন্তু সত্যটা আর আপনার জানা হবে না। তাই ভিডিওটি সংক্ষেপ করার চেষ্টা করছি। ১৯৫০ সালে ঢাকা জুট মিল, ১৯৫০ সালে খুলনা জুট মিল, ১৯৫৩ সালে চট্টগ্রাম আমিন জুট মিল, কর্ণফুলী রেওয়ালস মিল, চন্দ্রঘোনা পেপারস মিল, প্রগতি ইন্ডাস্ট্রি, ইস্পাহানি কটন মিলস, এছাড়াও আরও অনেক বাণিজ্যিক সেক্টর আছে যা পাকিস্তান সরকারের অনেক অবদান রয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার পর সব চেতনা করে ধ্বংস করা হয়েছে। হিম্মত হয়নি কোনো সরকার প্রধানের সমপরিমাণ একটা কলকারখানা এই বাংলাদেশে স্থাপন করতে। এরপর আসি আমরা শিক্ষা খাতে। শিক্ষা জাতির মেরুদণ্ড পড়েছি পাঠ্যপুস্তকে। পাকিস্তান সরকার বাংলাদেশিদের শিক্ষাগত দিক দিয়ে কতটা আন্তরিক ছিল তা বুঝতে পারবেন এটা শোনার পরে বা এই সমীকরণ দেখার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজদের আমলে হলেও এতে উন্নতি শিখরে নিয়ে গিয়েছিল পাকিস্তান সরকার। তৎকালীন সময়ে বিশ্বের ভিতর ১০০ বিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে সেই শিক্ষার মান নষ্ট করে বর্তমানে ১,০০০-এর মধ্যেও নেই। এইভাবে যদি বলতে যাই কয়েকশো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে যেগুলো পাকিস্তান সরকার স্থাপিত করে গিয়েছে। আমি অল্প কিছু উদাহরণ দিচ্ছি। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯৬১ সালে কৃষি বিশ্ববিদ্যালয়, ১৯৬২ সালে বুয়েট বিশ্ববিদ্যালয়, ১৯৬৪ সালে চুয়েট বিশ্ববিদ্যালয়, ১৯৬৯ সালে কুয়েট বিশ্ববিদ্যালয়, এছাড়াও কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তান সরকার করে গিয়েছে। এরপরেও সুঠাম দেহের অধিকারীদের জন্য যাতে বাঙালিরা, যাতে পূর্ব পাকিস্তানেরা সাময়িকভাবে পিছিয়ে না থাকে তার জন্য সব থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলোও তারা কিন্তু চালু করে গেছে। ১৯৫৮ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ১৯৬৩ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ১৯৬৩ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ, ১৯৬৫ সালে রাজশাহী ক্যাডেট কলেজ। এখন বলুন, এরপরেও বাংলাদেশে এই ৫৫ বছরে কে কতখানি উন্নতি দেখাতে পেরেছে? হয়তোবা আপনার মনে প্রশ্ন আসতে পারে, যুগে যুগে পর্যায়ক্রমে তো একের পর এক কিছু না কিছু হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু সমপরিমাণ সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশে আর কোনো সরকারি প্রতিষ্ঠিত করতে পারেনি। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশের শিক্ষার হার এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যা সেটাকে শিক্ষা বলে না। চলুন একটু পঞ্চম শ্রেণীর বইতে আপনার বই নামক একটা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা। ক্লাস 4-এ খলিফা হযরত ওমর জীবনী সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে। 3-তে খলিফা হযরত আবু বকর শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী, সেটা বাদ দিয়েছে। ক্লাস 2-তে সবাই মিলে কাজ করে একটা শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল, সেটা বাদ দিয়েছে। ষষ্ঠ শ্রেণীতে লাল গরু নামক একটি ছোট গল্প আনা হয়েছে, যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো, তাই গরু জবাই করা ঠিক নয়, অর্থাৎ হিন্দুত্ববাদ। সপ্তম শ্রেণীর বইতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প ঢুকানো হয়েছে, যাতে শেখানো হচ্ছে হিন্দুদের কালী পূজা ও পাট বলির কাহিনী। অষ্টম শ্রেণীর বইতে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো পরেও হয়তো অনেক চেতনাধারীরা বলবে যে ভারত তাদের বন্ধু। তো ঠিক আছে, আমরা তাও মেনে নিচ্ছি যে ভারত তাদের বন্ধু, কিন্তু বর্তমান সরকার গঠন হওয়ার পরে আমরা একটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে, সেটা হচ্ছে চীন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে
বাংলাদেশ থেকে কিভাবে তেল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। বছর শেষে কিছু আলু আর কিছু পেঁয়াজ দিলেই আমাদের বন্ধু হওয়া যায়? এটা তো আমরা অন্য জায়গা থেকেও কিনতে পারি, তাই না? আপনার পকেটে টাকা আছে, আপনি বাজার করবেন, যেখান থেকে খুশি সেখান থেকে বাজার করবেন। কিন্তু এখানে কথা হলো, যারা চেতনাকে বিশ্বাস করেন, আজ তাদের কাছে প্রশ্ন, পাকিস্তান আমাদের কোথায় ক্ষতি করেছে? পাকিস্তান এই বাংলাদেশে করিনি কি? আমি কিছু তালিকা আমার পাশে দিয়ে দেবো, শিক্ষা দিয়ে এবং বিদ্যুৎ খাত দিয়ে ইত্যাদি বিভিন্ন জায়গা দিয়ে আমি আমার পাশে দিয়ে দেবো। আপনারা একটু দেখবেন যে আমার বলা বাদেও পাকিস্তান কিন্তু এইগুলো স্থাপিত করে গেছে। তাহলে এই 55 বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পর্যায়ক্রমে নাম চেঞ্জ করা হয়েছে, তাছাড়া আর কোনো উন্নতি করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের বা পাকিস্তানদের নাম সরিয়ে হিন্দু ভারতীয় আগ্রাসনের নাম লিপিবদ্ধ করা হয়েছে। একটা গোষ্ঠী বা একটা পরিবার বা একটা পরিবারের সমর্থক কিছু মানুষ এরা চায় এই দেশটাকে দখল করে ভোগ করতে, কিন্তু এই দেশটা তো তাদের হাতে অনেক আগেই তুলে দিয়েছে। এটা যখনই আপনি বলতে যাবেন তখনই আপনি স্বৈরাচার, তখনই আপনি রাজাকার, বিভিন্নভাবে আপনাকে সিনক্রেট করবে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা করেছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন যে শিক্ষার মানটাকে কোথায় নিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ যদি এইভাবে বাণিজ্যিকভাবে এগোতে থাকতো তাহলে আজ 55 বছরে কোথায় গিয়ে দাঁড়াতো, এবং যেভাবে শিক্ষার হার চলছিল বা যেভাবে শিক্ষার গতি চলছিল, শিক্ষাটা এই 55 বছরে কোথায় গিয়ে দাঁড়াতো? মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়েছে আন্তর্জাতিক বাজারে আমাদের অর্থনৈতিকভাবে সক্ষমতার জায়গা করে নিতে। টোটালি আমাদের এক ধ্বংসাত্মক জাতিতে পরিণত করে দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে বা আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে করতে পারেন, আমি তার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।